এক অচেনা সাকিবকে কিন্তু আমরা দেখছি, যেটাতে বাই হলো সে বলটা এত বেশি বাইরে ছিল, প্রফেশনাল আম্পায়ারের জন্য এত বড় ভুল করাটা কিন্তু মেনে নেওয়াটা খুব কঠিন। ইন্ডিয়া পাকিস্তানকে আটকেছে এটা বোধহয় ঠিক, কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু বাংলাদেশকে আটকায় নাই, বাংলাদেশ নিজেই নিজেকে আটকেছে এখানে। বাংলাদেশ কিন্তু এর আগেও ক্লোজ ম্যাচ হেরেছে, কালকেও একটা সুযোগ ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে বড় একটা জয় এনে দেওয়া বিশ্বকাপে, খুব চাপ নিয়ে খেলছিল, তো সেক্ষেত্রে কিন্তু মাহমুদুল্লাহর ইনিংসটাও একটা কার্যকরী ইনিংস ছিল। তো আপনার কি মূল্যায়ন থাকবে যে বাংলাদেশ এত কাছে এসে হলো না জিনিসটা? না, বাংলাদেশ অনেক জায়গায় অনেকগুলি পয়েন্টের সাধারণত যেটা হয় যে হ্যাঁ একটা পার্টিকুলার জায়গায় আমরা একটা উইকেট হারিয়ে ফেলেছি, একটা রান আউট পায়ে জাতীয়, এবং আমরা ম্যাচ হেরে গেছি। কারণ কিন্তু অনেকগুলি সময় ছিল, একেবারে ম্যাচের শেষ ওভারেও আমাদের সুযোগ ছিল, ফুল টস বল ছিল, সেগুলোকে আমরা কনভার্ট করতে পারতাম। আম্পায়ারিং সিদ্ধান্ত যদি ঠিক থাকতো সেখানেও কিন্তু আমাদের একটা সুযোগ ছিল। টপ অর্ডার যদি আরেকটু দায়িত্বশীল ব্যাটিং করতো সেখানেও আমাদের একটা সুযোগ ছিল। সো অনেকগুলি জায়গায় আমাদের সুযোগ ছিল। বলবো যে ফার্স্ট ইনিংসে বোলিংয়ের সময় বোধহয় আমরা মোটামুটি 90% প্লাস বলবো যে আমরা কারেক্ট ছিলাম, কিন্তু ব্যাটিংয়ে অনেকগুলো এরিয়া ছিল যেখানে আমরা একটু ভালো করতে পারতাম। আলটিমেটলি হয়তো ওইটাই সবার চোখে পড়বে যে আম্পায়ারিংয়ের সিদ্ধান্তটার কারণে ওই 4 রানটাই হয়তো আমাদের জন্য ইয়ে হয়ে গেল। বাট আমাদের বোধহয় আমরা নিজেদের যোগ্যতা দিয়ে, ওর বাইরেও নিজেদের যোগ্যতা দিয়েই বোধহয় ম্যাচটা জিততে পারতাম। কারণ সাউথ আফ্রিকা কিন্তু মোটামুটি হার মেনেই নিয়েছিল। ওদের সবচেয়ে বড় উইক লিঙ্ক ছিল ওদের লেফট হ্যান্ড স্পিনার, এবং ওকে ওরা কীভাবে ব্যবহার করবে নিয়ে ওর সংখ্যায় ছিল। কিন্তু এরকম একটা ম্যাচে শেষ ওভারে ওর বোলিং করার কথা না, কিন্তু আগে বোলিং করানোর সাহস পাচ্ছিল না ওকে, কিন্তু ওইটাকে আমরা কাজে লাগাতে পারিনি। কিন্তু প্রথম বলে লিটন দাসের আউট হয়ে যাওয়া এবং শেষ ওভারে বিশেষ করে ক্যাপিটালাইজ করতে না পারা ফুল টস গোল দিয়ে। বাট হ্যাভিং সেড দ্যাট, টপ অর্ডারের বাইরে অন্য যারা আছে, তহিদ হৃদয় থেকে শুরু করে তার নিচে যারা আছে, তাদের চেষ্টার কমতি ছিল না, তারা চেষ্টা করেছে। ওই উইকেটে অ্যাকচুয়ালি হঠাৎ করে গিয়ে বড় শট খেলাটা খুব কঠিন, যেটা জাকির আলীর ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু গিয়ে বড় শট খেলাটা কঠিন। যদি আরেকটু ভালো খেলতে পারতো হয়তো, তাহলে হয়তো আমরা পার পেয়ে যেতাম। এই ম্যাচটা আমরা যদি ভালোভাবে জিততে চাইতাম, আমাদের মনে হয় তহিদ হৃদয় আর মাহমুদুল্লাহকে এই ম্যাচটা বের করে নিয়ে আসতো। তো এবং সেই ক্ষেত্রে ব্যাপারটা হতে হয়তো এমন যে 19 ওভারের আগেই, 19 ওভারের মধ্যেই আমরা হয়তো ম্যাচটা জিতে যেতাম, সেটা হয়তো সবচেয়ে ভালো হতো। আনফর্চুনেট, বাট ওরা খুব ভালো চেষ্টা করেছে, যেটা খুব ইতিবাচক আমাদের দলের জন্য। বাট এটা তো থেকেই গেল যে আমাদের টপ অর্ডার এখনও সেইভাবে কন্ট্রিবিউট করতে পারছে না। স্যার, বিগ ম্যাচে কিন্তু আম্পায়ার্স কল কিন্তু বাংলাদেশের বিপক্ষেই যাচ্ছে। এর আগেও বৈশ্বিক আসরে আমরা বেশ কয়েকবার দেখেছি যে আম্পায়ারদের কলগুলো কিন্তু বাংলাদেশের পরে আসছে না। তো সেক্ষেত্রে আসলে যে গতকালকেও 2টা কন্ট্রোভার্সিয়াল ইস্যু ছিল, তো এই বিষয়গুলো কি বাংলাদেশের ক্ষেত্রে এটা কি মানে ক্রিকেটটাকে আরেকটু বিচলিত করে দিচ্ছে কিনা? আমি জানি না। যখন যদি ব্যাপারটা এমন হয় খুব কনসিস্টেন্টলি একই দিকে যাচ্ছে, তাহলে এটা চিন্তার বিষয়। যদি এমন হয় যে বিচ্ছিন্নভাবে কখনো এমন হয়েছে, কখনো ওদের বিরুদ্ধে হয়েছে, বড় দলের বিরুদ্ধে হয়েছে, তাহলে সেটা অন্য জিনিস। কিন্তু কনসিস্টেন্টলি যদি ছোটো দলের বিরুদ্ধে এরকম হয়, তাহলে এটা চিন্তার বিষয়। কিন্তু বিশেষ করে যেটাতে বাই হলো, যেটা মাহমুদুল্লাহকে এলবিডব্লিউ দেওয়া হলো, সে বলটা এত বেশি বাইরে ছিল, একজন প্রফেশনাল আম্পায়ারের জন্য এত বড় ভুল করাটা কিন্তু মেনে নেওয়াটা খুব কঠিন। আমরা দেখি হ্যাঁ ভুল যে হয় না তা নয়, কিন্তু সেটা খুব মার্জিনাল ভুল হয়। এখানে এত বড় একটা প্রায় 3 ইঞ্চির মতো একটা গ্যাপ স্ট্যাম্পের থেকে বলের, এটা অলমোস্ট অমার্জনীয়। সাকিবের প্রসঙ্গটা যদি আসি, সেটা হচ্ছে যে সাকিব কিন্তু মানে ব্যাটিং নিয়ে লম্বা সময় ভুগছেন, পাশাপাশি বোলিংটা নিয়ে দেখলাম গতকালকে একটা ওভার বোলিং করেছেন, 6 রান দিয়েছেন। তবে সেক্ষেত্রে ওর কার্যকারিতাটা কি দলে কিছুটা কমে গেছে কিনা, কিংবা তার ব্যাটে বলে সেরকম কিন্তু ঝলক এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপে পাচ্ছি না আমরা? না, কিছুটা কমে গেছে তো বলা যায় না, অনেকটাই কমে গেছে টু বি অনেস্ট। এবং এক অচেনা সাকিবকে কিন্তু আমরা দেখছি। সাকিব ভালো খেলুক না খেলুক, মাঝে মধ্যে হয়েছে, খুব বেশি হয়নি এরকম, কিন্তু ওর মাঠে ওর উপস্থিতি, ব্যাট হোক কিংবা বল হোক, কোনো না কোনোটাতে কিছু না কিছু কন্ট্রিবিউট করা, এটাতেই আমরা অভ্যস্ত। কিন্তু সেই জিনিসটা একেবারে চোখে পড়ছে না, এবং এটা মোটামুটি কিছুদিন থেকে এটা হচ্ছে। কিন্তু সো ও নিজের উপর থেকে কিছুটা আস্থার অভাব মনে হয় আমার মনে হচ্ছে, এবং কিছুটা অ্যালার্মিংও এটা, যে ও অ্যাজ অ্যান অলরাউন্ডার ওর যে রোলটা, সবসময় যে পারফর্ম করবে তা তো নয়, কিন্তু ওর যে রোলটা, সে যদি কোথাও না কোথাও একটা ভূমিকা রাখতে না পারে, সেটা দলের জন্য দারুণ চাপ হয়ে যায়। কারণ দল এরকম একটা সময়ে, এত বড় একটা প্ল্যাটফর্মে ডেফিনেটলি আশা করে যে ও একটা বড় রোল প্লে করবে, সেটা এই পর্যন্ত করতে পারেনি। স্যার, ওই সাকিবের প্রসঙ্গে একটু বলি যে ওর আসলে আরেকটু মানে বেটার করার অপশন আছে কিনা দলের জন্য? না, দলের সবারই তো বেটার করার জন্যই দলে আছে ওরা, এবং
আরেকটু না, অনেক বেশি করার কথা। সেই ব্যাটিং একটা এমন একটা জিনিস, ব্যাটিং একটা ব্যাটসম্যান আউট হয়ে যেতে পারে, কখনো ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে, কখনো নিজের দোষে আউট হতে পারে, কখনো ভালো বোলিংয়ের কারণে আউট হয়ে যেতে পারে। বাট বোলিংয়ের কনসিস্টেন্সিটা কিন্তু খুব জরুরি। কিন্তু বোলিংয়ে যদি সাকিব ভালো বোলিং না করে তাহলে পুরো গেম প্ল্যানটা কিন্তু অসুবিধা হয়ে যাবে। কিন্তু গতকাল যেমন দেখলাম আমরা 1 ওভার বল করেছে, আমি জানি না কেন বাকিটা করেনি, আঙুলে কোনো সমস্যা হয়েছে কিনা আই এম নট শিওর। সেটা হতে পারে যে হয়তো আঙুলে কোনো কারণে চোট পেয়েছে এবং সে কারণে আর কন্টিনিউ করতে পারেনি, সেটা অন্য কথা। ওর জায়গায় মাহমুদুল্লাহ যদি ওইভাবে ওই জায়গাটা কভার করতে না পারতো তাহলে তো আমাদেরকে 140 রান চেঞ্জ করতে হতো। মাহমুদুল্লাহ চমৎকার বল করার কারণে কিন্তু সেই জিনিসটা আমরা বুঝতে পারিনি। সো বলিংটা ওকে ডেফিনেটলি ভালো করতেই হবে, কারণ সেটার কন্ট্রোল তার নিজের উপরে। ব্যাটিংয়ের কন্ট্রোল পুরোটা নিজের উপরে থাকে না, সেখানে কখনো ভালো করবে কখনো খারাপ করবে, কিন্তু বলিংটা যেন অবশ্যই ভালো করে। সেটা না করলে কিন্তু দলীয় পুরো বোলিংয়ের যে প্ল্যানটা সেটা ক্ষতিগ্রস্ত হবে। স্যার, মাহমুদুল্লাহ রিয়াদকে যেহেতু কথা বললেন, তো মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং অর্ডারটা নিয়ে কথা হচ্ছে অনেক, যে এখন তিনি যে জায়গায় ব্যাট করেন সেটা ঠিক আছে নাকি আরেকটু উপরের দিকে ব্যাট করলে বেটার হতো? অনেকেই বলছে যে তার একটু উপরের দিকে ব্যাট করলে তো ভালো হতো। এটা আপনার কি মনে হয়? মাহমুদুল্লাহ একদম পারফেক্ট জায়গায় ব্যাট করছে। অনেকে মনে হতে পারে যে এই যে আরও বেশি বল পেলে তো আরও বেশি রান করতো, ব্যাপারটা তা নয়। কিন্তু মাহমুদুল্লাহ যেই জায়গাটায় বল করে সেই জায়গাটায় মাহমুদুল্লাহ অনেক কিছু চিন্তা ভাবনা করার সুযোগ নেই, রিবিল্ড করার প্রয়োজন নেই। ও কিন্তু যে জায়গায় যায় ওখানে রিবিল্ড করার জায়গা না, ওখান থেকে শেষ করার জায়গা। ওর ইন্টেন্ট নিয়ে খেলবে। রিবিল্ড করার খেলাটা কিন্তু অন্য খেলা। মাহমুদুল্লাহকে যে আমরা রিবিল্ড করার দিই, যেটা হ্যাঁ ঠিক আছে আরও 10 ওভার বাকি আছে, 12 ওভার বাকি আছে, ওকে কিন্তু তখন এই ইন্টেন্ট নিয়ে খেলবে না, কিন্তু এত আক্রমণাত্মক ক্রিকেট খেলবে না। ওকে কী করতে হবে, ধরে খেলতে হবে। হয়তো উইকেট পড়ে গেছে, আবার এটাকে গুছাও, রিবিল্ড করো, তারপর আস্তে একটা পর্যায়ে মারবো। ও রিবিল্ড করার প্লেয়ার ও না, কিন্তু ওর কাজ হচ্ছে গিয়ে এক্সেলারেট করা, রিবিল্ড করবে অন্য প্লেয়ার। সো এই ক্যারেক্টারটা বুঝতে হবে। কিন্তু অনেকেই মনে করে যে ও যেহেতু অনেক রান করছে ওকে ওপেন করে দিলেই তো হয়, ও 20 ওভারের বল খেলতে পারবে, 120টা বল তো ও খেলতে পারে, তাহলে তো সুবিধাই হয় আমাদের। ব্যাপারটা তা নয়। কিন্তু এই জন্যই কিন্তু আমরা মাইকেল বেভানকে দেখেছি ওই 6 নম্বরে আসতে, 7 নম্বরে আসতে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। ও কিন্তু আরও আগে উপরে আসতে পারতো, কিন্তু প্রত্যেকের মানসিকতার সাথে, খেলার স্কিলের সাথে, চিন্তাভাবনার সাথে একটা কোঅর্ডিনেশন আছে। এবং মাহমুদুল্লাহ পারফেক্ট এই জায়গাটায়। কিন্তু খুব ভালো হতো মাহমুদুল্লাহ যদি এত বল না খেলতে হতো, খুব ভালো হতো। মাহমুদুল্লাহর খেলা উচিত 12 বল 15 বল, এর বেশি না। কেমন করে হয় সেটা, যদি উপরের ব্যাটসম্যানরা ভালো খেলে। মাহমুদুল্লাহকে খেলতে হবে 15 বল, কিন্তু ওই 15 বলে মাহমুদুল্লাহ 30 রান করবে, এটাই ওর রোল। স্যার, উপরের ব্যাটসম্যানদের কথা বললেন, কিন্তু টপ অর্ডার নিয়ে এখনো দুশ্চিন্তা তো মানে কাটেনি। সেটা হচ্ছে যে ধারাবাহিকভাবে কালকেও আপনার 50 রানে কিন্তু 4 উইকেট পড়ে গেছে, অথচ বাংলাদেশের লক্ষ্যটা কিন্তু ধরাছোঁয়ার মধ্যেই ছিল। শুরুটা পজিটিভটা যদি আরেকটু মানে ভালোভাবে হতো তাহলে হয়তো ক্যারি করতে পারতো পরবর্তীতে। আমার মনে হয় না যে সবার ভেতরে এই বিশ্বাসটা ছিল। খুব ভেতরে যে বিশ্বাস থাকার ব্যাপার যে হ্যাঁ 113 রান আমরা চেস করতে যাচ্ছি, এটা আমরা পারবো, এটা ডিপ ইনসাইড যে বিশ্বাসটা, এটা সবার মধ্যে ছিল না। আমরা হয়তো মুখে বলতে পারি এটা কোনো ব্যাপার না, আমরা করে ফেলবো, খুব ভেতরের বিশ্বাস দরকার হয় এগুলি। এবং টপ অর্ডারের অনেকের মধ্যে সেই বিশ্বাসের অভাব ছিল। কিন্তু ওরা চেষ্টা করেনি এটা আমি বলবো না, কিন্তু ওই বিশ্বাসটা খুব জরুরি। তহিদুদ্দিনের খেলা দেখলে বোঝা যায় ওর মধ্যে বিশ্বাস আছে। ডিফেন্স করার বলটা ডিফেন্স করছে, একটা সিঙ্গেল নিচ্ছে, একটা ডট বল দিচ্ছে, বল পেলে একটা 4 মারছে, আবার বোঝা যাচ্ছে যে একটা প্ল্যান করে একটা জার্নি করছে, একটা দিকে যাওয়ার চেষ্টা করছে। খেলাটা দেখতে বোঝা যায়। সেম গোস টু মাহমুদুল্লাহ। এই দুজন ছাড়া ওই তীব্র যে বিশ্বাসটা আর কারোর মধ্যে আমি দেখিনি, ব্যাটিংয়ে আমি ওইভাবে দেখিনি। এরপরে যারা ছিল তাদেরকে আমি ওইভাবে ইয়ে করতে চাই না, বাট মূল ব্যাটসম্যান কিন্তু এরা এবং এর আগে যারা ছিল তারা, ওই বিশ্বাসটার অভাবটা থেকে গেছে। কিন্তু আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু এই বিশ্বাসটা এত সহজ ব্যাপার না। এই যে আমাদের দলের যে অবস্থা ছিল, তাতে আমরা যে জায়গাটা এসেছি এত তাড়াতাড়ি ইউএসএর যে ওই হারার পরে, সেটাও অনেক কৃতিত্বের। কিন্তু ওই তীব্র বিশ্বাসটা খুব দরকার, তাহলে আমরা উপর থেকে কাউকে দেখতাম লম্বা একটা ইনিংস খেলছে, যদি ওই বিশ্বাসটা থাকতো। স্যার, ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকটা চেঞ্জ এসেছে, আপনিও যেমনটা লক্ষণ মানে এখন পর্যন্ত বোঝা হয়ে গেছে। নেদারল্যান্ডস ম্যাচ কিন্তু একটা মানে টাফ হতে যাচ্ছে, কারণ বাংলাদেশের বলতে গেলে যে এই নেদারল্যান্ডস কিন্তু প্রায় কাছাকাছি ক্রিকেট খেলে থাকে। তো সেক্ষেত্রে মানে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কতটুকু হবে তাদের সামনে? অনেক বেশি। আমরা একটা অন্য বাংলাদেশকে দেখব, কিন্তু আমরা যে বাংলাদেশকে দেখেছি সাউথ আফ্রিকার সাথে, সেই বাংলাদেশকে দেখতে পাবো আমার মনে হয় না। কারণ উইথ চ্যালেঞ্জেস মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। কিন্তু বাংলাদেশ জানে যে ওই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ, ওইটা ম্যাচটা না জিততে পারলে কী হবে বাংলাদেশ জানে। তো সেই কারণেই আমরা হয়তো গতকাল যতটা এগ্রেসিভ ইন্টেন্ট ছিল আমাদের মধ্যে, বিশেষ করে বোলিংয়ে, সেটা কতটুকু থাকবে এটা একটা প্রশ্ন আছে।
আমি আশা করে থাকবো, কারণ আমাদের বলাররা মোটামুটি কনসিস্টেন্টলি খেলছে, কিন্তু ব্যাটিংয়ে আমরা চাপে থাকবো, খুব চাপে থাকবো। এবং টপ অর্ডার যদি আমি জানি না বারবার কতদিন তহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ এইভাবেই প্যাচ আপ করতে থাকবে, আমি নট শিওর কদিন করতে পারবে। কারণ টপ অর্ডার যদি ভালো পারফর্ম না করে, নেদারল্যান্ড ইজ এ ভেরি গুড সাইড মেন্টালি। ওরা হয়তো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো অত এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ওরা মেন্টালি অত্যন্ত শক্তিশালী একটা দল, এবং ওরা জানে বাংলাদেশের মতো একটা দলকে মানসিকভাবে কীভাবে চাপে রাখতে হয়। ওরা যদি কোথাও একটা ছিদ্র খুঁজে পায়, সেই ছিদ্র দিয়ে ওরা ঢুকে যাবে কিন্তু। সো আমাদেরকে খুব ভালো ক্রিকেট খেলতে হবে, খুব সাহসী ক্রিকেট খেলতে হবে, খুব ভালো ক্রিকেট খেলতে হবে। যেখানেই খেলা হোক না কেন, আমি জানি না অনেক রানের খেলা হোক বা না হোক, বাংলাদেশকে ভালো ক্যারেক্টারের পরিচয় দিতে হবে। আগের ম্যাচটাতে একই উইকেটে ইন্ডিয়া যেভাবে পাকিস্তানকে আটকে দিয়েছে, বাংলাদেশের ব্যাটিংটা অনেকটা ওই ধাঁচেরই করেছে, এবং বলা যেতে পারে যে শেষের দিকে তারা হয়তো বা ম্যাচটাকে 18-19তম ওভারে শেষ করে দেওয়া উচিত ছিল। মানে একই ধরনের ভুল, মানে দেখেও আবার একই ধরনের ভুল করা, সেটা কেমন? না, ইন্ডিয়া পাকিস্তানকে আটকেছে এটা বোধহয় ঠিক, কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু বাংলাদেশকে আটকায় নাই, বাংলাদেশ নিজেই নিজেকে আটকেছে এখানে। আবার আমি বলবো আম্পায়ারিং সেই সিদ্ধান্তটা হলে আমরা জিতে যেতাম, কিন্তু তার বাইরেও আমাদের কিন্তু জেতার সুযোগ ছিল এবং জেতা উচিত ছিল। আমরা নিজেরাই সেটা করতে পারিনি। আবার যেটা আমরা শুরুতেই বললাম, আলোচনা শুরুতেই বললাম যে শেষ ওভারেও আমাদের সুযোগ ছিল, এর আগেও আমাদের কিছু কিছু জায়গায় সুযোগ ছিল, আর টপ অর্ডারের ব্যাপারটা তো আছেই। সো আমরা নিজেরাও কিন্তু যথেষ্ট ভালো খেলিনি ব্যাটিংয়ের, দু একজন বাদ দিলে খুব ভালো একটা ব্যাটিং করিনি আমরা, সাহসটা দেখাতে পারিনি। সো আমার মনে হয় যে ওই জায়গাটায় আমরা অনেক সময় নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে যাই, কথা আমি প্রায় বলি যে বিপক্ষ দল না, নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে যায়। সো ওখান থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি, নিজেদের সেরা খেলাটা খেলতে পারি, সেরা সাহসটা দেখাতে পারি, দ্যাটস এ গুড চান্স যে আমরা বাকি দুটো ম্যাচও জিতবো এবং কোয়ালিফাই করবো নেক্সট রাউন্ডে। পরবর্তী ম্যাচটার একাদশটা কেমন হওয়া উচিত, মানে কোনো পরিবর্তন কি দেখছেন কিনা? এই দলটা ঠিক আছে, এখন সাকিব আল হাসানের ব্যাপারটা আসতে পারে, বাট সাকিব আল হাসান ইজ সাচ এ প্লেয়ার। আমাদের মনে হতে পারে এই মুহূর্তে সাকিব আল হাসান যে বাজে খেলছে, ব্যাটিংও না বলিংও না, এত বছর ধরে খেলা, এত এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার, ও নিজেকে বদলে ফেলতে আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। এবং তার সাথে বড় একটা কথা বোধ হয় যে দুটো দলের সাথে আমাদের খেলা হবে, দুটো দলে কিন্তু মিডিওকর দল। এখনও সাকিব আল হাসান আমার ধারণা যে মিডিওকর দলের সাথে এখনও সাকিব আল হাসান খুব ভালো খেলবে। টপ র্যাঙ্কিং টিমের সাথে কী করবে সেটা একটু ডাউট আছে আমার, কিন্তু মিডিওকর দলের সাথে এখনও ভালো করবে আমার ধারণা।